গতকাল বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক এবং বৃত্তিমূলক বিষয়ের শিক্ষকদের বেতন ২০০০ টাকা বৃদ্ধি করা হবে। স্টেট এডেড কলেজ টিচার্স তাদের যে দাবিটা তারা রেখেছেন সেটা আমরা কিছুটা মেনে নিলাম। তাদের মাসিক রেমিউনারেশন ২০০০ টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা আমি করছি। ভোকেশনাল টিচার যারা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের একটা অনারেরিয়াম দেয়া হয়, সেটা স্টেটের রাজ্যের শেয়ার থেকে ২০০০ টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারাতলা নির্মীয়মান গোডাউন যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে পরশুদিন দুপুরবেলা, সেই বিভীষিকা কিন্তু এখনো কাটছে না, কারণ আরো ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে ধ্বংসস্তূপ থেকে আরো ৩ জনের দেহ উদ্ধারকারীরা উদ্ধার করতে পেরেছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে সন্দীপ সরকার এবং ঘটনাস্থল থেকে অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে ঐশী মুখোপাধ্যায়। আমি ঐশীর কাছে চলে যাব। ঐশী, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কিছুক্ষণের জন্য দুর্যোগের কারণে উদ্ধার কাজ বন্ধ ছিল, রাতে নতুন করে আরো ৩ জনের দেহ পাওয়া গেল। দেখো, দুর্যোগের কারণে ২-৩ ঘন্টা উদ্ধার কাজ বন্ধ ছিল এবং তার পরবর্তী সময়ে যখন উদ্ধার কার্য শুরু হয় তখন আরও ৩ জন যাদেরকে লোকেট করা হয়েছিল সকালবেলাতেই তাদেরকে পাওয়া যায়। তার পরবর্তী সময় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার আগে ফরেন্সিক টিম কিন্তু ৮টার সময় এসে এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এনডিআরএফ সূত্রে যেমনটা খবর যে যাদেরকে লোকেট করা পসিবল হয়েছিল, যাদেরকে লোকেট করা গিয়েছিল তাদের সকলেরই দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত ভেতরে আরও কেউ আছে কিনা সেই বিষয়টা জানতে তাদেরকে স্ক্যানিং চালিয়ে যেতে হবে। উদ্ধার কার্য কিন্তু এখনো চলবে। গতকাল যাদেরকে লোকেট করা পসিবল হয়েছিল, যাদের থেকে সিগন্যালস মিলেছিল তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়ে গিয়েছে এবং তারপরে আজকেও কিন্তু এনডিআরএফ এর টিম এবং তার সঙ্গে সেনাবাহিনী লাগাতার সেই কাজ করে যাচ্ছে। আজকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তাই দুর্যোগ নামতে পারে। গতকালের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই আজকে কিন্তু তৎপরতার সঙ্গে সকাল থেকেই কাজে নেমে পড়েছে এনডিআরএফ এর সঙ্গে সেনাবাহিনীরা। গতকাল আমরা দেখেছিলাম দুর্যোগের কারণে ৩ থেকে ৪ ঘন্টা কাজ বন্ধ ছিল এবং সে কারণে কিন্তু তাদেরকে আরও বেশি পরবর্তী সময়ে বেগ পেতে হয় এই কাজ চালিয়ে যেতে। ভিতরে যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে এখন কিন্তু সেই ক্রেনগুলো নেই যেগুলোর মাধ্যমে গতকাল এই বড় কংক্রিটের চাঁইটাকে আটকে রাখা হয়েছিল। এখন জায়গাটাকে স্থিতিশীল করা গিয়েছে। এই যে স্থিতিশীলতা সেটা বজায় রয়েছে এবং তার সঙ্গে সেই এনডিআরএফ এর টিম তারা কিন্তু ভিতরে গিয়ে কাজ করছেন। পরবর্তী সময়ে ভিতরে কাউকে লোকেট করা গেলে তাদেরকে কিভাবে বার করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং সকাল থেকেই কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে যাতে কোনো সময় আর বিনা অর্থাৎ এমনি ব্যয় না হয়ে যায়। গতকাল যেহেতু ৩-৪ ঘন্টা দুর্যোগের কারণে বন্ধ রাখতে হয়েছিল কাজ, আজকেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, তাই সেক্ষেত্রে তারা সকাল থেকেই কাজটা এগিয়ে রাখতে চাইছেন এবং তাদের যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি রয়েছে যেগুলোর মাধ্যমে কালকে বোঝা গিয়েছিল কোন কোন জায়গায় আটকে রয়েছেন ভিকটিমসরা, সেই সমস্ত জায়গা আজকে যদি কোথাও কোনোভাবে লোকেট করা যায় সেই বিষয়টাই কিন্তু তারা দেখছেন স্ক্যানিংয়ের মধ্যে দিয়ে। এনডিআরএফ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে কালকে যাদের ৪ জনকে লোকেট করা গিয়েছিল তাদের প্রত্যেককেই কিন্তু বেরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনও ভিতরে অনেকেই চাপা পড়ে থাকতে পারেন, কারণ কালকে যারা প্রত্যক্ষদর্শী তারা বারংবার বলছিলেন ৬০ থেকে ৭০ জন প্রতিনিয়ত এখানে কাজ করেন। এখনো অবধি যে সংখ্যা তাদের উদ্ধার করা হয়েছে, যে ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে এর নাম পরিচয় কি জানা গিয়েছে তাই মনে করা হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম তথ্য আমরা পাইনি, নাম পরিচয় বিষয়ে। তবে তারা যে এখানকার শ্রমিক সেই বিষয়টা কিন্তু বোঝা গিয়েছে, কারণ যেভাবে তাদের দেহ নিচে চাপা পড়ে গিয়েছিল এই সম্পূর্ণ কংক্রিটের চায়ের, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা এখানে কাজ করতে এসেছিলেন। দেহ শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি, তবে কারা সেই পরিচয় আরও কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। যদিও বা ফরেন্সিক টিম কিন্তু এসে গতকাল এখান থেকেই নমুনা সংগ্রহ করে গিয়েছে। আমরা অন্য সময় দেখেছি উদ্ধার কার্য শেষ হওয়ার পরে ফরেন্সিক টিম আসে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে তদন্তেও যাতে কোনো রকম গাফিলতি না হয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কাউকে রেয়াত করা হবে না, সে কারণেই কিন্তু তদন্ত দ্রুততার সঙ্গে করা হবে বলে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে গিয়েছে। একদমই ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ তারাতলায় এই বিপর্যয়ের পর ৪৪ ঘন্টা অতিক্রান্ত, এখনো উদ্ধার কাজ চলছে। এই উদ্ধার কাজের দিকে যেমন আমাদের নজর থাকছে, পাশাপাশি যারা আহত তারা এই মুহূর্তে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। কথা বলে নেব, আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে ১৯ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের শারীরিক অবস্থা কেমন, হাসপাতাল সূত্রে কি খবর?
দেখো, গতকাল 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত্রির 10টা নাগাদ একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, রাত্রি 10:32 নাগাদ একজনের মৃতদেহ উদ্ধার হয়ে SSKM এ এসেছে, এবং গভীর রাতে রাত্রি 1:30 নাগাদ আরেকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 3 জনই পুরুষ। 3 জনের মধ্যে 2 জনের পরিচয় জানা যায়নি, একজনের পরিচয় জানা গিয়েছে, সেটা হচ্ছে স্বপন মণ্ডল, যার বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। এই হচ্ছে স্বপন মণ্ডলের পরিবার, যারা গত পরশুদিন থেকে, অর্থাৎ যেদিন দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এখানে হাসপাতালে ঠায় অপেক্ষায় ছিলেন যদি কোনো খোঁজ পাওয়া যায়। স্বপন মণ্ডল তিনি পেশায় ঢালাই মিস্ত্রি, তিনি বিভিন্ন বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেন। ঢালাই মিস্ত্রি হিসেবে তিনি মূলত শ্যামনগর এবং আশপাশের এলাকাতেই সেই কাজ করতেন, কিন্তু পরিবার চালানোর প্রয়োজনে একটু সচ্ছলতা আনতে পরিবারে একটু বাড়তি উপার্জনের আশায় একজন ঠিকাদার মারফত তিনি কাজ নিয়েছিলেন এই প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে ঢালাইয়ের কাজে প্রথম দিন গিয়েই এই দুর্ঘটনার মধ্যে তাকে পড়তে হয়েছে। প্রথম দিন ছিল ওই যেদিন দুর্ঘটনাটা ঘটে, ওটাই ছিল তার কাজের প্রথম দিন। প্রথম দিন গিয়ে এই ধ্বংসস্তূপে তিনি চাপা পড়ে যান, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি যখন দুর্ঘটনা ঘটে তখন সিঁড়ি দিয়ে তিনি নামছিলেন, এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মাথার উপরে ওই কংক্রিটের এই যাবতীয় কাঠামোটা ভেঙে পড়ে এবং সেখানে তিনি চাপা পড়ে যান। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তারা হাতে আধার কার্ড নিয়ে, ফটো নিয়ে ঠায় গত পরশুদিন থেকে SSKM হাসপাতাল আর ওই তারাতলার দুর্ঘটনাস্থল এই দৌড়ে বেরিয়েছেন। অবশেষে কালকে রাত্রি 10টা নাগাদ যে মৃতদেহ আসে, তার হাতে একটা তামার বালা ছিল এবং পায়ে কালো কালো সেখানে তাগা ছিল। তা দেখে চিনতে পারেন, শনাক্ত করতে পারেন যে দেহটা স্বপন মণ্ডলের, অর্থাৎ তাদের পরিবারের। স্বপন মণ্ডলের পরিবারের লোকজন রয়েছে। আপনারা মানে উনি ওই দিনই তো প্রথম কাজে এসেছিলেন, তাই না? মানে আগে অন্য জায়গায় কাজ করতেন? অন্য জায়গায় কাজ করতেন। ওই দিন মানে কন্ট্রাক্টর নিয়ে গেল যে 6 দিনের কাজ আছে, ওখানে 6 দিনের কাজে ওই প্রথম দিনই গিয়ে এই দুর্ঘটনাটা। উনি কোথায় চাপা পড়ে গিয়েছিলেন কিছু বুঝতে পারলেন? কথা মানে কন্ট্রাক্টর ছিল, ও বললো মানে বাথরুম করবো, তার নিচে নামতে বলেছে, সিঁড়ি দিয়ে নামার সময় ওটা 5 মিনিটের মধ্যে মানে ধস নেমে গেল। স্বপন মণ্ডলের পরিবারের সদস্য বলতে তার 2 মেয়ে এবং তাদের পরিবার, তারা শ্যামনগরেই থাকতেন। শ্যামনগর থেকে তারা সেই গত পরশুদিন এখানে এসেছেন। দিদি, কালকেও আপনার সাথে কথা হচ্ছিল, আপনারা আশা করছিলেন যে হয়তো ভালো খবর কিছু আসতে পারে। কালকে কখন জানতে পারলেন যে এই ঘটনাটা ঘটলো? রাত্রি 10টা। হ্যাঁ, আমার বাবার হাতে বালা ছিল, ব্রেসলেট, রাবার ব্যান্ড ছিল, পায়ে কালো কালারের কারবাদা ছিল, পায়ে গামবুট পরা ছিল, যে গামবুট পরে কাজ করে। উনি কি ঢালাই মেশিন চালাতেন? পাটা মারে। এখানে ফার্স্ট টাইম এসেছিল, মানে এত দূরে এসেছিল 6 দিনের জন্য কাজে, ফার্স্ট টাইম। উনি কি ওই ঢালাইয়ের সময় ভাইব্রেটার চালায় আর পাটা পেটায়, ওইটাই কাজ ছিল আমার বাবার। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা তারা চাইছেন এই ঘটনার বিচার হোক, যে কারণে এই ঘটনা ঘটলো। আপনারা কি চান? চাই আমার বাবা বলে না, অনেক শ্রমিকের প্রাণ গেছে, যারা এই কাজগুলো করেছে কম জিনিস দিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। কি বলবেন, কি বিচার চান? আমার বাবা তো আর ফিরে আসবে না, যারা করেছে এই কাজটা তাদের শাস্তি দেওয়া হবে, তারা যাতে পরবর্তীকালে না করে। তো শুনেইছে জিনিসটা কাঁপছে, নড়ছে, তারা জেনে শুনে কেন অত লোককে দিয়ে কাজ করাতে গেল? তাহলে কাজটা সেদিন বন্ধ রেখে ওটা ঠিক করতে পারত। যে কন্ট্রাক্টর ছিল সে তো শুনেছে যে বিল্ডিংটা কাঁপছে, সে তো জেনে শুনেই সবাইকে উপরে তুললো। তার জন্যই তো আমার বাবারা সবাই মিলে প্রাণ দিল। শুধু নিজের বাবা নয়, তিনি বলছেন যে তার বাবার মতো আরো বাবারা প্রাণ দিল সেই মানুষগুলোর জন্য যারা
এই গোটা পরিকল্পনাটা করেছিলেন, এই নির্মাণের ভুল ত্রুটি থেকে শুরু করে সব কিছুর সাথে যারা যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক, যাতে এই মানুষগুলো তারা বিচার পান। এসএসকেএম হাসপাতালে এখনো 19 জন জীবিত শ্রমিক তারা চিকিৎসাধীন রয়েছেন। 19 জনের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক, তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বাকিদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা চলছে। কারোর হাত ভেঙেছে, কারোর পাঁজরের হাড় ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, একাধিক ইনজুরি রয়েছে। এসএসকেএম হাসপাতালে এখনো পর্যন্ত 14টি মৃতদেহ আনা হয়েছিল। 14 জনের মধ্যে 11 জনের দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি 3 জনের যাদের দেহ গতকাল রাতে এসেছে তাদের দেহ আজকে পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখনো 2 জন আননোন হিসেবে এসএসকেএম হাসপাতালের মর্গে শায়িত রয়েছেন। সন্দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ। নিহতের পরিবার বিচারের দাবিতে সরব হয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন একজন দোষীকেও ছাড়া হবে না। হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারাতলা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। গতকাল রাত্রেই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুরসভায় এমপি ল্যাডের ম্যানেজার এবং কন্ট্রোলিং অফিসার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তারাতলা কাণ্ডে গঠিত এসআইটির হাতে গ্রেফতার হয়েছেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পরে তার ওএসডি হয়ে তার সমস্ত কাজই সামলাতেন এই কালীচরণ। তারাতলা বিপর্যয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করলো। কেএমসিতে কি হয়েছে জানি, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। দুপুরে এই বিধানসভায় দাঁড়িয়ে এমন কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে গতকাল একাধিক অভিযোগ করেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তার ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। সূত্রের খবর 2003 সালে রেভিনিউ সার্ভিসেসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন। পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। 2008 সালে পুলিশের চাকরিতে তিনি যোগ দেন। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে ডেপুটি ম্যানেজারের পরীক্ষায় প্রথম হন। যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। সেই সময় এই বোরোরই চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে এই কালীবাবু হয়েই যেতে হতো সবাইকে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছেন তারাতলার এই বিপর্যয়ে কাউকে ছাড়া হবে না। তৃণমূল কংগ্রেসের পাপের ফলে এই ঘটনা। সিটি অফ জয়কে কাটমানি তুলে তুলে তৃণমূল কংগ্রেস আজকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গতকাল বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises.
আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। যদিও যাবতীয় এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বললেন তারাতলার ওই গোডাউন নাকি বেআইনি নয়। এটা ইললিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।